হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিটস টু স্পয়েল ইট। আজকে আমি এক্সপ্লেন করব 26 ডিসেম্বর 2024 এ রিলিজ হওয়া স্কুইড গেম সিজন 2 নিয়ে। সিজন 1 যতটা ভালো হয়েছিল সিজন 2 তার থেকেও বেশি ভালো হয়েছে। তোমরা অবশ্যই ভিডিও শেষ অবধি থেকো। সিজন 1 এর একটা ছোট্ট রিক্যাপ আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের গল্পটা বুঝতে কোনো অসুবিধা না হয়। এই সিরিজের মেন লিড জিহুন এবং সে তার লাইফে ফেল হয়ে গেছে। সে জায়গায় জায়গায় লোন করে বসে রয়েছে এবং সে সেগুলোকে শোধও করতে পারছে না। তার বউ আর মেয়ে তাকে ছেড়েও চলে গেছে এবং তার মার ডায়াবেটিস আছে এবং তার মার অবস্থা খুবই খারাপ। তাড়াতাড়ি অপারেশন না হলে তার মা হয়তো আর বেঁচে থাকবে না। তাকে লাইফ স্টার্ট করার জন্য এই লোন আগে শোধ করতে হবে এবং তাকে নতুন করে সবকিছু করতে হবে। তখনই জিহুনকে এই গেম খেলার জন্য ইনভাইট করে এবং বলে যে সে যদি এই খেলাটা জিতে যায় তাহলে সে এত টাকা পাবে যে তার সারা জীবনে কখনো টাকার অভাব পড়বে না। তখনই ওই লোকের দেওয়া কার্ডের নাম্বারে সে কল করে দেয় এবং খেলতেও চলে যায়। সে সেখানে গিয়ে দেখে তার সাথে আরো 400 লোক রয়েছে এই গেমগুলো খেলার জন্য। খেলাগুলো ছিল তো বাচ্চাদের খেলা, কিন্তু এই খেলায় যারা হেরে যাচ্ছিল তাদেরকে মেরে ফেলছিল ফ্রন্টম্যানের লোকরা। 4-5টা গেম খেলার পরে জিহুনকে বাদ দিয়ে সব লোকই প্রায় মারা যেতে লাগে। জিহুনকে নিজেরই অনেক লোককে মেরে ফেলতে হয়েছিল। এখানে সে সব থেকে ক্লোজ হয়েছিল ইমান নামে একজন লোকের সাথে। সে একজন ক্যান্সার পেশেন্ট ছিল, কিন্তু তাকেও একটা গেমে চিট করতে হয় নিজেকে বাঁচানোর জন্য। যতদিনে জিহুন জিতে ফিরে আসে ততদিনে তার মা মারা গেছিল এবং তার বউ তার বাচ্চাকে নিয়ে আরেকটা নতুন লোককে বিয়ে করে ফেলেছিল। কাজেই সে যাদের জন্য টাকা জমা ছিল তারা কেউই এই মুহূর্তে তার সাথে নেই। জীবন এই খেলাটা চলাকালীন এত লোককে মারা যেতে লেগেছে যে সে সেই টাকাগুলোকে হাত লাগানোরও সাহস পাচ্ছিল না। এরম করতে করতে 1 বছর চলে যায়। তারপরে হঠাৎই ইমান তাকে হঠাৎ একটা চিঠির মাধ্যমে জানায় যে সে এখনো বেঁচে আছে এবং তাকে মিট করতে আসতে বলে। ইমান তখন বলে, আমি আমার লাইফের থেকে হয়রান হয়ে গেছিলাম, তাই আমি কিছু লোকের সাথে মিলে এই খেলাটা শুরু করি। সে বলে যে আমি লাইফে ফেল হয়ে গেছি এবং আমার মনুষ্যত্বের উপর কোনো বিশ্বাসও নেই, তাই আমি এরকম টাইপের খেলা করে নিজে মজা পাই। কিন্তু ইমান মরে যাওয়ার আগে জিহুন তাকে প্রমাণ করে দেয় যে এখনো পৃথিবীতে মনুষ্যত্ব বেঁচে আছে। আর তারপরে ইমানের মৃত্যু হয়। কিন্তু জিহুন এবার ঠিক করে যে সেই খেলাটাকে বন্ধ করিয়েই ছাড়বে। আর তারপরে আমরা জুনহোকে দেখি। সে একজন পুলিশ অফিসার ছিল এবং তার ভাই কিছু একটা ফ্রড করে সেখান থেকে চলে গেছিল এবং তার ভাইয়ের রুম থেকে সে একটা গেমের কার্ড পেয়েছিল। তারপরে জুনহো খোঁজ নিতে নিতে সেই আইল্যান্ডে পৌঁছে যায় যেখানে এই খেলাটা হতো। সেখানে জুনহো একটা গার্ডকে মেরে তার জামা পরে নেয় এবং তার ভাইকে খুঁজতে লাগে। আর তখনই সে এই খেলাটার বিষয় জানতে পারে। জুনহোর যা যা প্রমাণ লাগতো সবকিছুই পেয়ে গেছিল এবং সে সেই আইল্যান্ড থেকে পালাতেও লাগছিল। সে ফোনের নেটওয়ার্ক পাচ্ছিল না আর তখনই ফ্রন্টম্যান তাকে ফলো করে। ফ্রন্টম্যান এবং বাকি গার্ডরা কখনো তাদের মুখোশ খোলে না, কিন্তু সেই দিনকে জুনহোকে মারার আগে ফ্রন্টম্যান মুখোশ খোলে। জুনহো দেখে ফ্রন্টম্যান আর কেউ না, তার নিজেরই ভাই, এবং তখনই জুনহোর ভাই তাকে গুলি করে ধাক্কা মেরে জলে ফেলে দেয়। সিজন 2 সেখান থেকেই শুরু হয় যেখানে সিজন 1 শেষ হয়েছিল। এপিসোড 1। সিজন 1 এর শেষে আমরা দেখি জিহন তার মেয়েকে আনতে ইউএস যাচ্ছিল, কিন্তু তখনই তার দেখা হয় সেই রিক্রুটারের সাথে যার সাথে সে খেলে সেই গেমে পৌঁছেছিল। সেই রিক্রুটারটা একজনকে কার্ড দেয় সেই গেমে আসার জন্য। তারপর সেই লোকটার কাছ থেকে সে কার্ডটা নিয়ে নেয় আর পেছনে থাকা নাম্বারে সে কল করে। তখন অপর দিকের লোকটা ফোন ধরে বলে যে প্লেয়ার 356, তোমার এখন তোমার মেয়ের কাছে যাওয়া উচিত, তুমি খুব বড় ভুল করছো। তখন জিহন বলে যে আমি তোমাদের পর্দা ফাঁস করে দেব এবং আমি এই মৃত্যুর খেলাটাকে বন্ধ করব। তারপর সে সিওল ফিরে আসে এবং সুপার মার্কেট থেকে একটা ছুরি কেনে এবং সে সেই ছুরিটাকে নিয়ে ওয়াশরুমে আসে এবং সে দেখতে লাগে যে তার বডিতে কোথায় ট্র্যাকার লাগানো আছে, কারণ সে এইটুকু তো বুঝে গেছিল তার শরীরে কোথাও না কোথাও তারা ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। তারপর আমরা দেখি জিহন সারা বডি চেক করতে করতে কানের পেছনে একটা কিছু হাতে পায় এবং তারপরে সে কানের পেছন থেকে ট্র্যাকারটাকে বার করে। তারপরে আমরা জুনহোকে দেখি, যে সেই পুলিশ ছিল যে খুঁজে বার করে যে তার ভাই এই সব গেমের মূলে ছিল এবং তার ভাই ফ্রন্টম্যান ছিল। এবং আমরা দেখি জুনহো তখন ক্রাইম ডিপার্টমেন্ট থেকে ট্রাফিক পুলিশ হয়ে গেছে, কারণ তার কথায় কেউ বিশ্বাস করেনি।
কিন্তু একজন সিনিয়র আসে যে জুনোকে বলে যে আবার ক্রাইম ইউনিট জয়েন করতে, কিন্তু জুনো মানা করে দেয় কারণ সিনিয়র অফিসার্সরা তো তার কথা মানবে না এমনিও, কারণ জুনো সেই আইল্যান্ডে যে ফটোজ আর মেসেজ গুলো পাঠাতে চেয়েছিল সেগুলো নেটওয়ার্কের কারণে কখনো পৌঁছায়নি, এবং তাই কেউ বিশ্বাসই করে না যে এরকম কোনো আইল্যান্ডে এরকম কোনো মৃত্যুর খেলা খেলা হচ্ছে বলে। এবং জুনহোর ফোনও জলে পড়ে হারিয়ে গেছিল। তারপর আমরা জিহনকে দেখি যে একটা মোটেলে থাকতো এবং সে পুরো মোটেলটাই কিনে নিয়েছিল এবং তার নজর সবসময় সিসিটিভির ওপর থাকতো। সে গত 2 বছর ধরে সেই রিক্রুটারকে খুঁজছিল। সে যার থেকে লোন নিয়েছিল সে সেই লোককেই লাগায় সেই রিক্রুটারকে খোঁজার জন্য। জিহন সেই লোকের সব লোন শোধ করে দিয়েছিল এবং তাকে প্রচুর টাকা দিত যাতে সে প্রচুর লোক লাগিয়ে সেই রিক্রুটারকে খুঁজে বার করে। এই লোকটার নাম ছিল মিস্টার কিং। তখন জিহুন বলে 2 বছর আগে এই সময়তেই আমাকে নিয়ে গেছিল এই গেমটা খেলার জন্য। তুমি ভালো করে খেয়াল রাখো, তোমরা নিশ্চয়ই ওই লোককে আবারও খুঁজে পাবে। জিহুন এটাও জানতো যে ওই রিক্রুটারকে সাবওয়েতেই পাওয়া যাবে, তাই সে আরো টাকা দেয় আর বলে যে তোমরা সাবওয়েতে ভালো করে খেয়াল রাখো, কারণ এখন যদি তারা না পায় তাহলে তাদেরকে আবার 1 বছর ওয়েট করতে হবে। জিহুন এটাও বলে যে ওই লোককে যে খুঁজে পাবে তাকে আমি 1 বিলিয়ন পুরস্কার দেব। তখনই এই লোকটা তাড়াতাড়ি আরো তাদের লোককে ডেকে নেয় এবং তাদেরকে 500 মিলিয়ন দেওয়ার কথা বলে ওই লোককে খুঁজে পেলে। ওদিকে জুনহো তার ভাইকে খোঁজার জন্য 1.5 বছর ধরে চেষ্টা করছে। সে সেই মাচালার সাথে ফব আইল্যান্ড ঘুরে নিয়েছে, কোথাও তো সেই আইল্যান্ডটা সে পাবে, কিন্তু সে পায়নি। কিন্তু জুনহো এখনো হার মানেনি, সে আরো খুঁজবে তার ভাইকে, সে খুঁজে বার করবেই। ওদিকে আমরা কিমকে দেখি সে বাকি লোকদের বোঝাচ্ছে যে তোমাদেরকে এই লোকটাকে খুঁজতে হবে যার স্যুট প্যান্ট পরা থাকবে এবং হাতে একটা টাকা ভর্তি ব্রিফ কেস থাকবে। সে আরো বলে সে সবার সাথে ডাকছি গেম খেলবে। তখন তারা দুজন দুজন টিমে ভাগ হয়ে যায় এবং সারা স্টেশনে নজর রাখতে লাগে। ওদিকে জুনহো প্রায় সব আইল্যান্ডই ঘুরে ফেলেছিল, কিন্তু তাও সে কোনো প্রুফ পায়নি সেই আইল্যান্ডের, এবং সে সেই মাছালাকে বলে দেয় যে আমি আইল্যান্ড খোঁজার চেষ্টা কালকে থেকে বন্ধ করে দেব। ওদিকে আমরা দেখি কিমের দলের 2টো লোক সেই রিক্রুটারকে দেখে ফেলেছে। তখন তারা এই লোকটার লোকেশন জিহুনকে শেয়ার করে দেয় এবং সেই রিক্রুটারকে ফলো করতে লাগে। সেই রিক্রুটারটা সেখান থেকে একটা স্টোরে যায় এবং সেখান থেকে প্রচুর খাবার কেনে আর একটা লাকি ড্রয়ের টিকিটও নেয় এবং সেগুলোকে নিয়ে একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে লোকদের থাকার মতন জায়গা নেই, একটা গরিব এরিয়াতে। সে সব লোকদেরকে খাবার এবং লাকি ড্রয়ের কার্ডের মধ্যে চুজ করতে দেয়। সবাই লাকি ড্রয়ের কার্ডটাকেই চুজ করে, কিন্তু দুর্ভাগ্যবশত কেউই লাকি ড্র জেতেনি। তখন ওই লোকটা সব খাবার সবার সামনে ফেলে দেয় এবং বলে যে তোমরা এই খাবারগুলোকে নষ্ট করেছো, বলে শেষ খাবারগুলোকে নষ্ট করতে লাগে। এবং এটাও একটা ট্রিক ছিল এই লোকগুলোকে রিক্রুট করার জন্য তাদের গেমে। জিহুনের লোকরা তখনও তাকে ফলো করছিল এবং জিহুনকে নিউ লোকেশন পাঠিয়ে দেয়। জিহুন ওখানে যাওয়ার জন্য স্পিডে গাড়ি চালাচ্ছিল। তখন জিহুনকে একটা ট্রাফিক পুলিশ ধরে নেয় এবং তার চালান কাটে। চালান কাটলে লোক সাধারণত খুব বিরক্ত হয়ে যায় বা তারা উল্টে চেঁচামেচি করতে লাগে, কিন্তু জিহুন একদম শান্ত ছিল কারণ তার মেন টার্গেট তো সেই লোকটা ছিল। তখন ট্রাফিক পুলিশরা ভাবে নিশ্চয়ই জিহুন কোনো কাণ্ড ঘটিয়ে সেখান থেকে পালাচ্ছে, তাই সে এত শান্ত। তাই সে ফোনে থাকা সেই নামটা দেখে। জিহুন নামটা জুনহোর খানিকটা জানা জানা লাগে এবং তাই জুনহো পুলিশ রেকর্ডসে তার নামটা খুঁজতে লাগে। সিজন 1-এ জিহুনকে ফলো করে জুনহো সেই লোকেশনে পৌঁছেছিল, তাই সে জিহুনকে চিনতে পেরে যায়। জিহুনের কাছে থাকা ভাড়া গাড়িটির নাম্বার থেকে সে তার অ্যাড্রেসও জেনে নেয়। ওদিকে আমরা দেখি কিমের ওই 2টো লোক ভাবে যে তারা যদি এই লোকটাকে ধরে নেয় তাহলে তারা 500 মিলিয়ন তো পাবেই, আর এই লোকটা হাতছাড়াও হবে না। তাই তারা সেই লোকটাকে ধরতে যায় এবং ধরতে যাওয়ার চেষ্টা করা মাত্রই সেই লোকটি এই দুজনকে মেরে ফেলে। কিন্তু জিহুন যতক্ষণে ওখানে আসে ততক্ষণে সবকিছু চলে যায়, খালি রক্তের দাগগুলোই ছিল। কিন্তু আমরা এখানে দেখি সেই রিক্রুটারটা বিল্ডিং এর ওপর থেকে জিহুনের জন্য ওয়েট করছিল, কারণ এই রিক্রুটারটা দেখতে চাইছিল যে এই লোকগুলোকে কে পাঠিয়েছে। এবং আমরা দেখি সেই 2টো লোকের সাথে সেই রিক্রুটারটা স্টোন পেপার সিজার কাট খেলে, যে হেরে যাবে তাকে গুলি করে দেবে সে। এতদিন এই সব লোকদের জিহুন
জিহুনের কথায় বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আজকে যখন দেখলো তখন অবশ্যই বিশ্বাস হলো। ওদের মধ্যে একজন খেলার রুল ব্রেক করে, তাই রিক্রুটারটা তাকেই মেরে দেয়। তারপরে জিহুন নিজের ফ্ল্যাটে ফিরে আসে এবং সে হঠাৎই দেখে যে সেই রিক্রুটারটা তার বাড়িতে অপেক্ষা করছে। সে চাইলে জিহুনকে একবারেই মেরে ফেলতে পারতো, কিন্তু সেও তো এই মৃত্যুর গেমটা এনজয় করে। রিক্রুটারটা জিহুনকে বলে যে এই প্রফেশনে আসার আগে সে মৃত বডিগুলো ক্লিন করত। সে আরো বলে যে এই খেলায় সে প্রচুর লোকের বডি জ্বালিয়েছে, যারা ডিসকোয়ালিফাই হতো তাদের শ্বাস চললেও তাদের বডি জ্বালিয়ে দেওয়া হতো। তখন সে প্রফেশন চেঞ্জ করতে চায়, তাই ফ্রন্টম্যান তাকে একটা বন্দুক ধরিয়ে দেয় এবং ফ্রন্টম্যান তাকে দিয়ে তার নিজের বাবারই খুন করায়। তাই সে রিক্রুটার বলে, তুমি এই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস এর বা ভালোবাসার কথা বলে আমার কাছে তো টাইম নষ্ট করোই না। সে আরো বলে যে কারোর মৃত্যুতে আমার কিছু এসে যায় না। সে তখন বলে যে আমি ফ্রন্টম্যানের সাথে কথা বলতে চাই, আমি ফ্রন্টম্যানের সাথে কথা বলে এই খেলা বন্ধ করাতে চাই, আর ফ্রন্টম্যানের পালতু কুকুরের সাথে কথা বলে আমি টাইম নষ্ট করতে চাই না। কিন্তু রিক্রুটার এবার জিহুনের সাথে গেম খেলতে লাগে। সে বলে এই গেম থেকে যে বাঁচবে সে ফ্রন্টম্যানের সাথে কথা বলতে পারবে। সে এটাও বলে আমার পকেটে ফ্রন্টম্যানের অ্যাড্রেস আছে। তারপরে তারা গেমটা খেলতে লাগে। বন্দুকে 6টা স্লটের মধ্যে একটাতে খালি গুলি আছে আর 5টা ফাঁকা। নিজেকে দুজনেই গুলি করতে লাগবে অল্টারনেটিভলি। যার গুলি লেগে যাবে সে মারা যাবে আর অপরজন ফ্রন্টম্যানের অ্যাড্রেস পেয়ে যাবে। দুজনেই খেলাটি খেলতে লাগে কোনো ভয় না পেয়ে। এই খেলায় জিহন জিতে যায় আর সে রিক্রুটারের পকেট থেকে ফ্রন্টম্যানের কার্ডটা নিয়ে নেয়। এখানেই এপিসোড 1 শেষ হয়ে যায়। আর চলে আসি আমরা এপিসোড 2 তে। গুলির আওয়াজ শুনে জুনহো ভেতরে চলে আসে এবং ভেতরে এসে সে রিক্রুটারের মৃত বডিটাকে দেখতে পায়। আর সেই দুটো লোকের মধ্যে আরেকটা লোকে এই রিক্রুটারটা এখানে এনে বেঁধে রেখেছিল, সে মারেনি তাকে। তখনই জুনহো জিহুনকে মার্ডারের দোষ দেয়। তখন সেই লোকটা ওঠে এবং জুনহোকে বেঁধে দেয় আর জিহুনকে বাঁচিয়ে নেয়। তখন জুনহো নিজের আসল পরিচয় দেয়। সে বলে যে সেও এই গেমটাকে আটকাতে চায়। সে বলে যে আমি আমার ভাইকে খুঁজতে খুঁজতে আগেও তোমার কাছে এসে পৌঁছেছি এবং আমি তোমাকে ফলো করেই ওই খেলার লোকেশনেও পৌঁছে গেছিলাম। জুনহো আরো বলে যে আমি এই গেমে প্রচুর লোককে মারা যেতেও দেখেছি এবং মারা যাওয়ার পর কি হয় সেটা হতেও দেখেছি। সে আরো বলে যে গেম চলাকালীন আমি অনেকবার তোমার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তখন আমি গার্ড সেজেছিলাম সেখানে। তখন জিহুনের মনে পড়ে এবং সে জুনহোকে বিশ্বাস করে। তখন জিহুন বলে যে এই গেমটাকে ইল নামে কিছু ব্যক্তি বানিয়েছে আর এটাও বলে যে আমি সেই প্রত্যেকটা লোককে খুঁজে খুঁজে মারবো। তখন জুনহো বলে যে আমি সেই ভিআইপি তে থাকা একটা লোকের মুখও দেখেছি। সে বলে যে আমি তোমার হেল্প করতে পারবো। ওদিকে স্টোন পেপার সিজার খেলা থেকে বেঁচে যাওয়ার লোকটি সিওক, সেও চায় এদেরকে হেল্প করতে। তখন এই দুজনকে জিহুন একটা ঘরে নিয়ে যায়, সেখানে প্রচুর টাকা ছিল আর বলে যে এই টাকা দিয়ে আমি এবার ওদের সব খেলা নষ্ট করব। এই গত কিছু বছর ধরে জিহুন ব্ল্যাক মার্কেট থেকে প্রচুর বন্দুক তুলে রেখেছিল এবং সে বন্দুক প্র্যাকটিস করার জন্য একটা জায়গা বানিয়েছিল, কিন্তু ফাইট করার জন্য জিহুনের এবার আরো লোক লাগবে। তখন জিহুন জুনহোকে বলে যে তুমি তোমার পুলিশের চাকরি ছেড়ে দাও, তাহলেই তুমি আমাদের সাথে সাহায্য করতে পারবে। ওইদিকে আমরা নইউলকে দেখি যে ঘুমের ওষুধ খেয়ে পার্কিং এ ঘুমিয়ে পড়েছিল। তার কাছে থাকার কোনো বাড়ি ছিল না এবং তাড়াতাড়ি তাকে এখানে জবের জন্য আসতে হয়, তাই সে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। নইউল এই জায়গায় বানির কস্টিউম পরে বাচ্চাদেরকে মজা দেখায়। তখন নইউলকে একটা বাচ্চা এসে কার্ড দেয়, কারণ ওই বাচ্চাটার বানি খুব ভালো লাগে, কিন্তু তখনই ওই বাচ্চাটাকে লোককে দেখে ফেলে কার্টুনের কস্টিউমে এবং বাচ্চাটা খুব ভয় পেয়ে যায়। তখন তার বাবা তাকে বাইরে নিয়ে যায়। এই বাচ্চাটার ব্লাড ক্যান্সার ছিল। এই অপারেশনটা করার জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে আর এটা করতে গেলে প্রচুর টাকা লাগবে এবং সেই টাকাটা তার বাবার কাছে নেই। ওদিকে আমরা দেখি জিহুন জিওলকে দেখতে গেছিল। সিজন 1-এ জিহুন সিবিওলকে প্রমিস করেছিল যে সে তার ভাইয়ের খেয়াল রাখবে এবং তার মাকেও নর্থ কোরিয়া থেকে ফেরত আনার কথা বলেছিল। জিহুন গেম জিতে ফেরার পরে জিওলকে অনাথ আশ্রম থেকে বার করে এবং একটা আন্টির কাছে ছেড়ে দেয়। তারপর থেকে সেই আন্টি জিওলকে নিজের বাচ্চার মতন করেই বড় করে। তারপরে জিহুন একটা এজেন্টের কাছে যায় এবং সিবিওলের মার কথা জিজ্ঞাসা করে।
কিন্তু তারা এখনো তার মাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়নি, খালি তার মার লোকেশনকে ট্র্যাক করতে পেরেছিল। তখন জিহুন বলে যে তুমি যদি ওনার সাথে কখনো মিট করতে পারো তাহলে তাকে জিওলের কাছে নিয়ে যেও, কারণ জিহুন বলে যে আমি যে কোনো সময় মারা যেতে পারি বা গায়েব হয়ে যেতে পারি। তারপরে সেই এজেন্টের কাছে নইওলও আসে এবং সেখানেও সে তার মায়ের বিষয়ে খোঁজ করতে এসেছিল। তার মা তাকে ছেড়ে গেছিল যখন তার বয়স খালি 1 বছর ছিল। সে নিজের সিনিয়রকে মেরে ফেলে অন্য দেশে পালিয়ে গেছিল। নইওল আজও নিজের মার সাথে মিট করতে চায়, কিন্তু সে এখনো অব্দি যত এজেন্টের কাছে গেছে প্রত্যেকটা এজেন্টই তাকে বলেছে যে ওই মহিলা মারা গেছে। খালি এই একজন এজেন্ট ছিল যে বলতো যে তার মার মৃত্যুর বিষয়ে সে কিছু খবর পায়নি, হতে পারে সে এখনো বেঁচে আছে। কিন্তু সেই এজেন্টের পক্ষে যা সম্ভব ছিল সে অলরেডি খুঁজে নিয়েছে, কিন্তু তার মাকে সে খুঁজে পায়নি এবং সে এজেন্ট হার মেনে নিয়েছিল। কিন্তু নইওল তখনও হার মানতে রাজি না এবং সে তার মার সাথে মিট করবেই। নইওল সেদিনকে রাত্রিবেলা আবারও পার্কিং এ শুতে যাচ্ছিল। তখনই স্কুইড গেমস এর রিক্রুটার্সরা আসে এবং নইওলকে একটা কার্ড দিয়ে চলে যায়। তারপরে আমরা জুনহোকে দেখি তার মার সাথে। জুনহোর মা এখনো তার বড় ছেলে আসার জন্য অপেক্ষা করছে, অর্থাৎ জুনহোর ভাই। জুনহোর ভাইয়ের নাম ইনহো, যে ফ্রন্টম্যান ছিল সেই গেমে। অ্যাকচুয়ালি সেই দিন ইনহোর বউয়ের জন্মদিন ছিল, তাই তার মা ভাবছিল যে যদি তার বড় ছেলে ফিরে আসে। তারপরে জুনহোর মা কাঁদতে লাগে আর বলতে লাগে যে ইনহো জিনহোকে বাঁচানোর জন্য নিজের কিডনি দিয়ে দিয়েছিল, কিন্তু যখন ইনহোর বউ অসুস্থ হয়ে গেছিল তখন ইনহো কিচ্ছু করতে পারেনি তার জন্য। তার মা আরো বলে যে তার বউয়ের এরকম অবস্থা তো ছিল না যে আমরা কিছু করতে পারবো, আমি কিছু করতে পারলে আমিও আমার কিডনি দিয়ে দিতাম তাকে। কিন্তু ইনহো তার উপরে রেগে আছে। ইনহো তাকে ট্রাস্ট করে না, কারণ এটা ছিল ইনহোর সতেলি মা, সেই জন্য ইনহো তাকে ছেড়ে চলে গেছে। এই কথা শুনে তখন জুনহো বলে যে তুমি এসব ভেবো না, রিশওয়াত নেওয়া ইনহোর নিজের ডিসিশন ছিল, ইনহো তোমাকে নিয়ে এসব ভাবে না এবং সে নিজের দোষের জন্য সে পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছে, এতে তোমার কোনো দোষ নেই। নইওল গার্ডকে কল করার পরে সেই জব ছেড়ে দেয়। নইওল এখানে 2 বছর ধরে জব করছিল, কিন্তু এই 2 বছরে সে কারোর সাথে কথা বলেনি, সে খালি নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো। তার সোশ্যাল হওয়া পছন্দই ছিল না, কিন্তু পার্কে আজকে যখন সেই বাচ্চাটা অজ্ঞান হয়ে যায় তখন তার কেমন একটা লেগে ওঠে। সে সেই বাচ্চাটাকে ভালোবাসতে লেগেছিল এবং সে সেই বাচ্চাটাকে দেখতে হসপিটালে যায়। সে দেখে যে ডাক্তাররা এই বাচ্চাটির অপারেশন করার জন্য টাকা চাইছিল। নইওল বাচ্চাটাকে হেল্প তো করতে চায়, কিন্তু তার কাছে টাকা নেই। এখান থেকে সিন শিফট হয় আর আমরা জিহুনকে দেখি। এখানে আমরা জিহুনকে দেখি একজন ডেন্টিস্টের কাছ থেকে দাঁত ওঠাচ্ছে এবং সে দাঁত তুলে দিয়ে আরেকটা দাঁত লাগানোর আগে তার নিচে ট্র্যাকার লাগিয়ে নেয় এবং সেই দাঁতটা সে নিজের মাড়িতে ফিট করে নেয়, কারণ পরের দিন সে ফ্রন্টম্যানের সাথে মিট করতে যাচ্ছিল, তাই তাকে পুরো প্রিপারেশন নিয়ে মিট করতে যেতে হতো যাতে সে ফ্রন্টম্যান থেকে ভিআইপি দের সাথেও মিট করতে পারে। আর এরই মধ্যে সিওক কিছু লোককে খুঁজে নিয়েছিল যারা অন্য কান্ট্রিতে গিয়ে মারপিট করে অভ্যস্ত ছিল। এই লোকগুলো পয়সার জন্য সবকিছু করতে পারত। জিহুন অনেকদিন নিজের মেয়েকে কল করেনি, তাই সে তার মেয়েকে কল করে। সে তার মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু সে একটাও কথা বলে না, সে খালি শুনে যায়, কারণ সে জানতো না সে পরের দিন আদৌ বাঁচবে কিনা, পরের দিন কি হবে সে কিচ্ছু জানে না। সে তার মেয়ের নতুন জীবনে বাধা হয়ে দাঁড়াতে চাইছিল না, তাই সে কিচ্ছু বলে না এই বিষয়ে, খালি তার মেয়ের কথা শুনে যায়। এখান থেকে সিন শিফট আর আমরা দেখি নইওল সেই গেম আলা কার্ডে কল করে দেয়, কারণ নইওল এবার গেম খেলে টাকা ইনকাম করতে চাইছিল। কিন্তু এই গেমের লোকগুলো যখন নইওলের মতো নতুন লোকদের নিতে আসছিল, তাদেরকে গেম খেলার জন্য নিয়ে যাচ্ছিল না, তারা এই লোকগুলোকে গার্ড হওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। সেই গাছগুলো যারা গেমে মারা যাওয়ার লোকগুলোকে জ্বালানোর কাজ করে। এখান থেকে সিন শিফট হয়, আমরা দেখি জিহুন সব লোকদেরকে নিয়ে ফ্রন্টম্যানের দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যায়। জুনহো ক্লাবের মধ্যে যেতে চাইছিল, কিন্তু জুনহোকে অলরেডি সে আইল্যান্ডে থাকার লোকরা দেখে নিয়েছিল, তাই জুনহোকে গাড়িতেই থাকতে বলে আর জিহুন আর সিওক সেই ক্লাবে চলে যায়। ক্লাবে সেদিনকে হ্যালোউইন পার্টি চলছিল, তাই সবাই মুখোশ পরে এসেছিল এবং কাউকেই চেনা যাচ্ছিল না সেখানে।
যখন জি হুন আর সিও ক্লাবের ভেতরে ছিল তখন জুনহো দেখে দুজন গার্ড ভেতরে যাচ্ছে এবং এই দুজন ফ্রন্টম্যানের লোকের মতন জামা কাপড় পরেছিল। তখন জুনহো বুঝে যায় যে ফ্রন্টম্যান ক্লাবের ভেতরে নেই। তখন জুনহো জিহুনকে হেল্প করার জন্য ক্লাবের ভেতরে যায়, কিন্তু ততক্ষণে গার্ডরা হুশিওকে অজ্ঞান করে দিয়েছিল। কিন্তু ততক্ষণে জিহুনকে তারা পেছন গেট দিয়ে বার করে একটা গাড়ির মধ্যে নিয়ে নিয়েছিল। জুনহো তখন সেই গাড়িটাকে ফলো করতে লাগে। তারা আক্রমণ করার জন্য সঠিক জায়গা খুঁজছিল, যে জায়গাটা একটু শান্ত হবে। কিন্তু ততক্ষণে তারা বুঝে যায় যে ফ্রন্টম্যানের গাড়ি একই জায়গায় গোল গোল ঘুরছিল খালি। তারা জেনে গেছিল যে জিহুনের লোক তাদেরকে ফলো করছিল। গাড়ির ভেতরে ফ্রন্টম্যান ছিলই না। ফ্রন্টম্যান তো কলের থ্রু দিয়ে জিহুনের সাথে কথা বলছিল। কিন্তু জিহুন এটা বলতে পারে না, কারণ এটা বললে সে এবং তার লোককে তারা মেরে দেবে। এবং সে না বোঝার ভান করে ফ্রন্টম্যানের সাথে কথা বলতে লাগে। সে এই খেলাটা বন্ধ করার জন্য বলে, কিন্তু ফ্রন্টম্যান এই খেলাটা বন্ধ করতে নারাজ। ফ্রন্টম্যান বলে যে আমি খেলার জন্য কাউকে জোর করি না, সে নিজের ইচ্ছে আমার সাথে খেলতে আসে। তখন জিহুন বলে তুমি লোকের অবস্থার সুযোগ নাও এবং তাকে বাধ্য করো এই গেম খেলার জন্য, এবং তাদেরকে দিয়ে এই মৃত্যুর গেম খেলাতে নিয়ে আসছো। তাই এই খেলা বন্ধ হওয়ার দরকার। তখন ফ্রন্টম্যান বলে আমার মনে হয় এই লোকগুলো সমাজের আবর্জনা, যাকে সমাজ একপাশে করে দিয়েছে, এবং ফ্রন্টম্যান তাদেরকে লাইফে জেতার জন্য একটা সুযোগ দেয়। আমি তো শুধু আবর্জনা পরিষ্কার করছি। তখন ফ্রন্টম্যানের একটা লোক যত গাড়ি তাদেরকে ফলো করছিল সবগুলোকে পাংচার করে দেয়, যাতে কেউ ফলো করতে না পারে। তখন জিহুন গুলি করে ড্রাইভারকে, কিন্তু ওই গাড়িটা বুলেট প্রুফ ছিল। জিহুন সেই গাড়ির মধ্যে ফেসে গেছিল। তখন জিহুন ফ্রন্টম্যানকে রিকোয়েস্ট করে এই খেলায় আবার সুযোগ নেওয়ার জন্য, কারণ জিহুন ভাবে যে সে ওই গেমে আবার অংশগ্রহণ করে সবাইকে এই গেম আটকানোর চেষ্টা করবে। জিহুন যে নিজে চায় এই খেলাটাকে আটকাতে, সে নিজেই খেলতে নামবে, সে নিজে খেলবে, এটা দেখতে ফ্রন্টম্যানের তো খুব মজা লাগবে। তাই ফ্রন্টম্যান জিহুনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় এবং জিহুনকে অজ্ঞান করে নিজের সাথে নিয়ে যায়। অ্যাকচুয়ালি ফ্রন্টম্যানই গাড়ি চালাচ্ছিল। তখনই জুনহো সব লোকদেরকে প্ল্যান বি স্টার্ট করার জন্য বলে। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। পরের এপিসোডগুলো যতটা তাড়াতাড়ি পারবো নিয়ে আনবো। আজকের মতন এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ। আজকের মতন এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।